এদিকে শেখ হাসিনার পরিকল্পনায় আজ 18 জানুয়ারি আওয়ামী কর্মীরা রাজপথে তাণ্ডব চালায়, শেখ হাসিনাকে দেশে আনে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরেও প্রভাব পড়ে, তাকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করে তারা। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের গ্রাম অঞ্চলে কিংবা আপনার সাধারণ মানুষের একটা কথা প্রচলিত আছে যে পোলাপানের প্রস্রাবে কখনো পিছলা খেতে নেই। ডক্টর ইউনূস তিনি যখন আমাদের বাংলাদেশে আসে তিনি একটা কথা বলছিল যে সমন্বয় কিংবা সাধারণ শিক্ষার্থীরা আমাকে বাংলাদেশে আনে। দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যের প্রতিবাদে রাজপথ করেছে জেলা আওয়ামী লীগ। এইখানে আবার দেখা যাচ্ছে তারা কিন্তু একজনকে দুলাই করতেছে, আপনারা দেখতে পারবেন সর্বশেষ সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের কি হয় আপনারা দেখতে পারবেন। তারা কিন্তু রাজপথের মধ্যে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। 18 জানুয়ারি আজ 18 জানুয়ারি আজ একটা হরতাল আছে, আমরা কি সবাই জানি? আচ্ছা, মোদি দাদাকে কেন তো টেনশন দেন না? তাকে টেনশন দিতে পারলে আপনাদের ভালো লাগে? একটা মানুষ কত টেনশন নিতে পারে ভাই? হ্যাঁ, তাকে এত টেনশন দিতেছেন, সে কত টেনশন নিতে পারে? সে তো একসময় টেনশনে মানে কমায় চলে যাবে। এই 5 মাসে যে পরিমাণ টেনশন তাকে দেওয়া হয়েছে, গত 10 বছরেও এই পরিমাণ টেনশন শেখ হাসিনা দেয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে এবার হরতালের ডাক দিয়েছেন গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। ইউনূসকে পদত্যাগ করতে হবে, কারণ সে দেশ চালাতে ব্যর্থ। যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবা, যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা। আজ 18 জানুয়ারি নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিশাল পরিকল্পনা ছিল, অবশেষে তাদের পরিকল্পনাটা বাস্তবে রূপ নিচ্ছে। গাইজ, আপনারা তো সবাই জানেন শেখ হাসিনা বলেছিল যে তারা যাতে দেশের মধ্যে হরতাল করে, তারা যাতে দেশের রাজপথের মধ্যে আন্দোলন করে, তাণ্ডব করে, এবং সেই তাণ্ডবের মুখে পড়ে ডক্টর ইউনূস যাতে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। অবশেষে তারা সফলের দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন, তারা কি করতেছে রাজপথের মধ্যে এবং তাদের পরিকল্পনাটা তারা কিভাবে বাস্তবায়ন করতেছে, তাদের কোন মাস্টার প্ল্যানের মাধ্যমে, সেইগুলোও দেখতে পারবেন। আসুন, আপনাদের জন্য আমি যে নিউজগুলো এখানে রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি এই বিষয়গুলো নিয়ে। এই যে দেখুন, আজ 18 জানুয়ারি আজ একটা হরতাল আছে, আমরা কি সবাই জানি? হরতাল ডেকেছে একটা সংগঠন, একটা ফেসবুক পেজ, আমরা এভাবে বলবো। আওয়ামী লীগের লোকজন এখন ফেসবুক পেজ থেকে ক্যাম্পেইন করছে, দ্য এ টিম বা এরকম কিছু একটা নাম। পেজটা ঢুকলাম এবং ঢুকে দেখলাম ওখানে এখন পর্যন্ত 74K ফলোয়ার্স, 63K লাইকস। আমি যখন ভিডিওটা করছি, মানে কথাটা এই জন্য বললাম যে আওয়ামী লীগের লোকজন ও পেজটাতে লাইক বা ফলো করছে না, অনেক বেশি দিন হয়ে গেছে তারা, তারপরও তাদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে, লোকজন আছে, তারাও এটা লাইক করছে না। কারণ এটা যে ধরনের প্রোপাগান্ডা তারা মাঠে আনতে চায় সেগুলো আনছে ভারতীয় মিডিয়া যা করে, একদম এটা একটা বাংলাদেশি লোকজন ভারতীয় ওই তৃতীয় শ্রেণীর মিডিয়াগুলো যা করে সেরকম একটা প্ল্যাটফর্ম। যাই হোক, সেখান থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে এবং একটা অডিও ক্লিপ আছে। আমি জানি না বাংলাদেশ সরকার তো না, সমস্ত আদালত আসলে এটা করেছেন। আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় একটা সিদ্ধান্ত মনে হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিধিনিষেধ আছে, ফলে বাংলাদেশের মিডিয়াতে আমরা ঠিকঠাক মতো পাই না। তিনি একটা অডিও কল আছে, সেটা নিয়ে কথা বলবো, হরতাল নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা অডিও কল তার আমাদের সামনে এসছে, সেখানে তিনি 5 আগস্টে একটুর জন্য বেঁচে গেছেন। তিনি 21 আগস্টের কথা বললেন, তিনি কোটালীপাড়া কোথায় যেন যে বোমা বাতা হয়েছিল সেটার কথা বললেন এবং 30-35 মিনিটের জন্য তিনি কোনো রকমে বেঁচে গেছেন, তাকে হত্যার পরিকল্পনা হয়েছিল। এটা সত্যই মবের সামনে যদি উনি পড়তেন, আমি বহুবার বলি যে কারো মৃত্যু এরকম মবের হাতে আমি কোনোভাবেই একসেপ্ট করি না, কিন্তু উনি আসলে কি অবস্থা ওনার হতো এটা বুঝতেই পারি। মানুষের সম্মিলিত ক্ষোভ, ক্রোধ কোন জায়গায় পৌঁছেছে তিনি নিশ্চয়ই বুঝতে পারেন, আমরাও বুঝতে পারি। গণভবনকে সবাই যা করেছে, শেখ মুজিবের স্ট্যাচুর ওপরে সেই ক্ষোভগুলো শেষ পর্যন্ত মানুষ উগরে দিয়েছে, খুবই লজিক্যাল কারণে। কিন্তু ক্ষোভ উগরানো এবং ব্যক্তির ওপর আক্রমণ, সেটা নিয়ে বিভিন্নতা আছে। যাই হোক, তিনি বেঁচেছেন এবং তিনি বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন, মানে মানুষ
মানুষের মুখে মানে শেখ হাসিনার মুখে আল্লাহর নাম শুনছি, এবং আল্লাহ রহমতে তিনি এবং তার বোন বেঁচে গেছেন এবং এবং তাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, তাকে দিয়ে কিছু করাবেন বলে। এই হচ্ছে সেই অডিও কলে তিনি বলছেন। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারেন, মানে লিস্টটি এটা সরিয়ে রাখি যে আমরা তার মধ্যে কোনো অনুতাপ, অনুশোচনা, রিমোর্স আসবে আমরা মানলাম না, ঠিক আছে, কিন্তু তিনি আবার বলছেন। তবে এইটুকু আমি মনে করি আল্লাহ তাকে আসলে একটা বিশেষ কারণে বাঁচিয়ে রেখেছেন বলে আমিও মনে করি, সেটা হচ্ছে এই, তিনি যতদিন বেঁচে থাকবেন তার এই ক্ষমতা হারানোর, তার পালাতে বাধ্য হওয়ার এই যে স্মৃতি, এটা তাকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা উপহার দেয়। ইয়েস, আই মেন ইট। তার মতো মানুষ, একটা সাইকোপ্যাথ, আটারলি একটা হিউব্রিস সিনড্রোমে ভোগা মানুষ, তার কাছে আসলে মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর। তাকে জনরোষের মুখে লেজ গুটিয়ে পালাতে হয়েছে, এটা প্রতিটা দিন মৃত্যুর মতো। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আসলে ওই কারণে মৃত্যুর চাইতে আরো তীব্রতম, ভয়ঙ্করতম কষ্টের মধ্য দিয়ে তাকে নিয়ে যাবেন। একটা মানুষ বাংলাদেশের সম্রাজ্ঞী ছিলেন, যা বলতেন, যা করতেন, যা চাইতেন সব হতো। চারপাশে সব তোষামদি করা লোকজন, চারপাশে সব মোসাহেব, হাত কচলানো লোকজন, মানে তার নিজকে একটা হিউব্রিসে যেটা নিজকে গডের পর্যায়ের কিছু মনে হয়, সেই মানুষটার এই পতন, তাকে এখন ভারতে পালিয়ে থাকতে হয়, পালিয়ে আছেন, এবং সেটা নিয়ে এক ধরনের বন্দিত্ব, তুই চাইলেই অনেক কিছু করতে পারছেন না, এটা মৃত্যুর চাইতে বেশি কিছু। যাই হোক, একটা সংগঠন, সেই সংগঠনটা আবার শেখ হাসিনার একটা অডিও ক্লিপে আসছে আরেকটা, সেটাতে তিনি বলছেন যে প্রতিবাদ করতে, এবং প্রতিবাদ যদি বাধা দেয়া হয়, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে বলেছেন। এই হরতাল ডাকার মধ্যে সেই ইস্যুগুলো আছে, আমি আওয়ামী লীগের একটু ক্যাম্পেইন করে দিচ্ছি, সেটাই আসছি। তো ওখানে বলা হয়েছে এগুলোতে যদি বাধা দেওয়া হয় তাহলে তাৎক্ষণিকভাবে হরতাল ডেকে দিতে হবে, এবং হরতাল ডেকে দেওয়ার জন্য 18 তারিখে হরতাল করতে পারো। মজার ব্যাপার হচ্ছে হরতাল 18 তারিখ শনিবার পড়ছে, বাংলাদেশে ছুটির দিনে সাধারণত হরতাল, এটার আবার একটা জাস্টিফিকেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে কারো কারো, এবং দুই একজন আওয়ামী সকল্ড সুশীল বুদ্ধিজীবী গর্ত থেকে মাথা তুলে আবার এটা হরতাল ডাকা শুরু হয়ে গেছে, এই সরকারের এবার খবর আছে। এই প্রসঙ্গে আগে একটা কথা একটু বলে রাখি, এই সরকার বা ভবিষ্যৎ যে কোনো সরকারের বিরুদ্ধে হরতাল ডাকা হতে পারে, এই সরকারের বিরুদ্ধে পারে, কোনো সমস্যার কিছু নাই। এই সরকার আমি মনে করি তাদের নির্বাচনী ম্যান্ডেট না থাকলে অত্যন্ত গণতান্ত্রিক মানসিকতার সরকার, বা অনেক ক্ষেত্রে অনেক বেশি গণতান্ত্রিক কিনা আমরা সেই প্রশ্নও করছি। সুতরাং হরতাল হতেই পারে, এবং এর মানে এই না যে সরকারের তাতে পতন হবে বা ভবিষ্যৎ কোনো সরকারের হবে। যাই হোক, এখানে কিছু দাবি দাওয়া তাদের আছে। দাবি দাওয়াগুলো হচ্ছে এই রকম: বর্ধিত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, হামলা নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি, আগুন সন্ত্রাস বন্ধ, অবৈধ ব্যর্থ ইউনূসের পদত্যাগ। উক্ত হরতাল পালনের জন্য সর্বসাধারণকে অনুরোধ জানাচ্ছি। আর টাইটেল হচ্ছে অবৈধ দখলদার ইউনূস প্রশাসনের নতুন ভ্যাট নীতির প্রতিবাদে 18 জানুয়ারি সকাল সন্ধ্যা সারা বাংলাদেশে হরতাল। তো এই ডাকের পর যেটা হওয়ার কথা, আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের এক বা ছাত্রলীগের এক নেতার একটা ফেসবুক স্ট্যাটাস, এটা জেনুইনলি তিনি দিয়েছেন কিনা জানি না, কিন্তু খুব ভাইরাল হলো, এবং আমরা অনেকে এটা নিয়ে স্যাটায়ার করি। যার যার অবস্থান থেকে, বর্গজ দিয়ে যার যার অবস্থান থেকে পালানোর কথা বলা হচ্ছে। তো আমরা এখন মনে হয় তাদের এটা লেখা দরকার ছিল, যার যার অবস্থান থেকে মাঠে আওয়ামী লীগের নেমে আসা উচিত, তাদের এই হরতাল সফল করতে হবে। তো তারা অবশ্য ডাকছেন সর্বসাধারণের সবাইকে। এই সংগঠনটা তাদের এই হরতালের ক্ষেত্রে বলছেন যে এটা আওয়ামী লীগের কিছু না, এটা এই সংগঠনটা, মানে এটিম বলাতে মনে পড়ে আমরা ছোটবেলায় একটা সিরিজ দেখতাম, দ্য এটিম। তারা অনেক অ্যাসাইনমেন্ট নিয়ে যায়, প্রচুর গোলাগুলি করে, গোলাগুলি করে অবশ্য আওয়ামী লীগের লোকজনের এটিম, সেই গোলাগুলির এটিম হইতেই পারে, তারা অলরেডি এটিম হয়েই গেছেন। যাই হোক, তারা বলছেন এখানে যেটা আওয়ামী লীগের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের ডাক না, তবে তারা চাইলে পার্সোনালি আসতে পারেন, তাদের জন্য এটার প্রস্তুত আছে, তারা আসতে পারেন না, কিন্তু জনগণকে তারা ডাক দিয়েছেন। আচ্ছা ফাইন, জনগণ তাদের হয়ে তাদের ডাকে ভ্যাটের বিরুদ্ধে নামবে, এইটা কথা বলে রাখা ভালো। ভ্যাট বিশেষ করে এমন কিছু পণ্যের ওপরে ভ্যাট বসানো হয়েছে যেগুলো অবশ্য আমরা এর মধ্যে দেখছি যে সরকার পুনর্বিবেচনা করছে, কিন্তু এগুলো বসানোই খুবই অন্যায় হয়েছে এই অর্থনৈতিক সংকটে মানুষের নাভিশ্বাসের মধ্যে। তারা এগুলো দাবি করছেন, করে তারা জনগণকে নামতে বলছেন।
মানে আওয়ামী লীগের একটা জিনিস মনে রাখা দরকার, শেখ হাসিনারও মনে রাখা দরকার, যে যদি জনগণকে তারা মাঠে নামাতে চায় তাহলে তাদেরকে একটু চুপ থাকতে হবে। তারা যে বিষয়ে জনগণকে ডাকবে বা মাঠে নামতে বলবে, অনিবার্যভাবেই মানুষ তার উল্টোটা করবে এবং তাদের লোকজনের মাঠে নামার সাহস। ভিপি নূর তুমি কার, জাতি জানতে চায়। কারণ 2 দিন আগে এক কথা, 2 দিন পরে আরেক কথা। আসলে ভিপি নূরের অবস্থানটা কি? মাঝে মাঝে মনে হয় যে একদম বিএনপির সাথে গাঁটে গাঁট বেঁধে ফেলছে, আবার মনে হয় যে বিএনপির সোজা করার জন্য সমন্বয়কদের সাথে বা জামাতের সাথে গাঁটে গাঁট বাঁধছে। কারণ সমন্বয়ক জামাতে ইসলাম এবং তাদের মধ্যে কিন্তু মোটামুটি ভালোই তাদের সিদ্ধান্তগুলো ম্যাচ করা যায়। বিপরীতে বিএনপিকে আমরা দেখি একা প্রটেস্ট করে, আর পাশাপাশি ভিপি নূর তিনি লড়াচড়ার মধ্যে আছেন। তো আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য এটা থেকে আরো সরল ভাষায় সাবলীলভাবে মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। এটা নিয়ে বিএনপির একদম হাই অথরিটি লেভেলে যেভাবে এটাকে নিয়ে ডিল করা হয়েছে, বক্তব্য দেওয়া হয়েছে, পাল্টা কাউন্টার করা হয়েছে। তো ভিপি নূর এই প্রথম যে এই কথাগুলো বলছেন তা না, অতীতেও বিভিন্ন সময় বলছেন। এখন বিষয়টা কি, মানে ভিপি নূরের কি বিএনপি প্লেয়ার হিসাবে ধরে না, নাকি মানে বিষয়টা কোনটা? থাকে না যে অমুকে কি কয় তোমকে কি না খায়, এরকম কি জানি আছে আর কি একটা। তো যাই হোক, এখন তিনি হঠাৎ করে কি বলছেন, বিএনপিকে উদ্দেশ্য করেই, ওই যে ভাসুরের নাম মুখে আনে না, তিনি বলছেন যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে। তো কিছু কিছু রাজনৈতিক দল, তিনি এখানে আবার শব্দটাকে আপনার প্লোরাল নাম্বারে নিয়ে গেছেন। কিছু কিছু রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল। আজহারি হুজুর আবার বলছিল যে এক দল গেছে আরেক দল, তো দল বলতে হয়তো রাজনৈতিক দল আমরা বুঝে নিছি। তো তিনি আবার একই ভাষায় বলছেন যে ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে, এতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। ঘটনা কিন্তু সত্য। তো এরপরে আপনার তিনি বলছেন যে দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে, তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে, নতুন করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আওয়ামী লীগের নাই। এছাড়াও তার বক্তব্য, শুধু ভোটার নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। রাষ্ট্রকে ভালো করে সংস্কারের আগে আপনার নির্বাচনের ব্যাপারে আমরা হঠাৎ করে দেখলাম ভিপি নূর আবার অনীহা প্রকাশ করেছেন। তিনি মনে করছেন যে একটা নির্দিষ্ট মেয়াদকাল দেওয়া উচিত এই সরকারকে, যেমনটা গতকালকের যে ঘোষণাপত্র প্রোক্লেমেশন অফ জুলাই, তো এটা নিয়ে বেশ কিছু বক্তব্য আমরা পরবর্তী সময় শুনলাম, বিএনপি সহ আরো বাকিরা বলল। তো সেখানে জামাতও সরকারকে সংস্কারের জন্য মোটামুটি একটা সময় তারা দিতে কিন্তু প্রস্তুত, বাট বিএনপি যত কিছুই হোক তারা চাচ্ছে এই বছরের মধ্যেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আর এটা নিয়ে আপনারা জানেন যে সার্জিসের একটা বক্তব্য খুবই ভাইরাল অবস্থানে আছে, আর জামাতের বক্তব্যগুলো তারা একটা ওয়েতে বলা হচ্ছে আর কি। এর বিপরীতে আছে বিএনপি। তো গেল কয়েকদিন যাবত আমরা দেখছিলাম সংবিধান ইস্যুতে, তারপর হচ্ছে এই আন্দোলনের ক্রেডিট ইস্যুতে, আরো বিভিন্ন ইস্যুতে আমরা দেখছিলাম যে একটু বিভাজন তৈরি হয়েছিল সমন্বয়কদের সাথে। তো ঘুরাফিরা এই সার্জিসরা, এই হাসনাতরা কিন্তু একসময় ভিপি নূরের শিষ্য। তো আবার তারা মোটামুটি একটা টিম হিসাবেই বক্তব্য দিচ্ছে। এখন হতে পারে বিএনপির সাথে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। গণ অধিকার পরিষদের যারা আছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড তাদের বিভিন্ন জায়গায় তারা করার চেষ্টা করছেন। তো মাঝে মাঝে ভিপি নূরের আমরা বলতেও শুনছি যে অনেক জায়গায় তাদের নেতাকর্মীরা যে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে সেখানে বাধার সম্মুখীন হচ্ছেন অনেক দলের, যার কারণে আবার আমরা বিএনপি থেকে দেখছি একটা মানে আসন বিন্যাসের মতনই বলা হয়েছে যে ওই এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড চালাইতে লোকাল যারা নেতা আছেন তারা যেন গণ অধিকার পরিষদকে সহযোগিতাও করে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতির যে একটা ক্যালকুলেশন, কখন যে কে কার দিকে মুভমেন্ট করে আসলে এটা বোঝা কিন্তু অনেকটা কষ্টকর। তবে এই খেলায়, এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ভিপি নূরের দলের যারা নেতাকর্মীরা আছেন তারা। আচ্ছা, মোদি দাদাকে কেন এত টেনশন দেন? না তাকে টেনশন দিতে পারলে আপনাদের ভালো লাগে? একটা মানুষ কত টেনশন নিতে পারে ভাই? হ্যাঁ, তাকে এত টেনশন দিতেছেন, সে কত টেনশন নিতে পারে? সে তো একসময় টেনশনে মানে কুমায় চলে যাবে। এই 5 মাসে যে পরিমাণ টেনশন তাকে দেওয়া হয়েছে, গত 10 বছরেও এই পরিমাণ টেনশন শেখ হাসিনা দেয় নাই। শেখ হাসিনা শুধু সুযোগ সুবিধা দিছে, টেনশন তো দেয় নাই। আমি জানি যে আপনাদের একটু ইন্ডিয়াকে টেনশন দিতে পারলে ভালো লাগে,
এই ভালো লাগার কাতারে আমিও একজন, আমারও ভালো লাগে। দাদা বাবুদের টেনশন মানে আমাদের একটু শান্তি। হ্যাঁ, যত টেনশনে রাখা যাবে ততই আমাদের শান্তি বাড়বে। আমরা ইন্ডিয়াতে যাচ্ছি না চিকিৎসা নিতে, কলকাতার ব্যবসায়ীরা কান্নাকাটি শুরু করছে, চিনি দূষিত এই বলে আমরা চিনি আনতেছি না, পেঁয়াজ আলু পচে যাচ্ছে। এই পর্যন্ত থাকলে একটা জিনিস ছিল, সিস্টেমে ছিল। এখন ভাই কি দরকার আছে যুদ্ধ বিমান কেনা? তাও পাকিস্তানের কাছ থেকে। আমাদের এতটুকু একটা দেশ ভাই, আমরা কার সাথে যুদ্ধ করব? ইন্ডিয়ার সাথে? যে ইন্ডিয়া কিনা আমাদেরকে অঙ্গরাজ্য মনে করে, আর আমরাই কিনা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধ বিমান কিনতেছি, মানে অনেক কিছুই মানে আনতেছি আর কি, বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আমরা ইন্ডিয়ার কাছে যুদ্ধ বিমান নিতাম, একটা ইউজ করা যুদ্ধ বিমান। শেখ হাসিনা গত 15.5 বছর যেগুলা করছে, ইন্ডিয়ার ইউজ করা অস্ত্র আমাদের দেশে বিক্রি করছে ইন্ডিয়া। টেনশনটা কোথায় এখনো বোঝেন নাই? টেনশনটা এইখানেই। ইন্ডিয়ার সবকিছুতে ধস নামছে শেখ হাসিনা ইন্ডিয়া যাওয়ার পরে। গত ভিডিওতেও বলছি দাদা, আজকেও বলতেছি, তোমাদের দেশেই পৃথিবীর সব থেকে বড় কুফা বসবাস করে। তোমাদের টেনশন আরো বাড়বে। তোমাদের দেশ থেকে তাকে বিতাড়িত করো, তা না হলে টেনশন শেষ হবে না, আর মোদি দাদার ঘুম ঠিক মতো হবে না। কুফা কখনো শান্তি বয়ে আনতে পারে না। যে কুফা, সে কুফায় থাকে। পৃথিবীতে যেসব দেশে শেখ পরিবারের সদস্য আছে তারা অস্তিত্ব সংকটে পড়ছে, আর আজকে সেই কুফার যে প্রধান শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিয়ে ইন্ডিয়া অনেক বড় বিপদের দিকেই যাচ্ছে। এর কথা মাথায় রাখবেন। ইন্ডিয়ার সব থেকে বড় সীমান্ত হচ্ছে বাংলাদেশ, আর এই বাংলাদেশ যদি ইন্ডিয়ার শত্রু হয়, ইন্ডিয়ার খবরই আছে। কারণ বাংলাদেশ শুধু যে ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্র তা না, এটা ভূরাজনৈতিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা মাথায় রাখতে হবে। তো এইসব দেশে যখন থান্ডারের মতো যুদ্ধ বিমান, তারপরে ড্রোন, আবার যে পাকিস্তান থেকে আরো অস্ত্র কিনি, দাদা বাবারা কি শান্তিতে থাকবে? হ্যাঁ, একটা মানুষকে এত টেনশন দেন না প্লিজ। এমনিতে চায়না ওদিক দিয়ে ওত পেতে বসে আছে, যে কোনো সময় হামলা করবে। পাকিস্তান ওত পেতে বসে আছে, আবার এখানে যদি বাংলাদেশও পাগলামি শুরু করে, দাদা বাবুরা কোথায় যাবে বলেন? আমাদের তো যাওয়ার মতো বঙ্গোপসাগর আছে। দাদা বাবুরা বঙ্গোপসাগরে আসতে আসতেই তো সব যাবো গা। তো এত টেনশন দিয়েন না। যদিও আমাদের টেনশন দিতেই ভালো লাগে না অন্তর্বর্তীকালীন সরকারও। আর এই সব মিলিয়ে শীতল চাপে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে চাপে সময় বাড়ার সঙ্গে সঙ্গে শক্তির পরিমাণও যেন কমছে। বিএনপি, জামায়াত ইসলামী থেকে নূরের গণ অধিকার সবাই ডক্টর ইউনূসের সরকারকে নিজেদের বলে আসলেও 5 মাসের ব্যবধানে যেন হারিয়ে যাচ্ছে নিজেদের শব্দটা, আর সেখানে যুক্ত হচ্ছে নানা সমালোচনা, আর সঙ্গে রয়েছে আওয়ামী লীগ ফিরে আসার ভয়, আর সেই সঙ্গে বোনাস হিসেবে রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের চাপ। এই সব মিলিয়ে যেন একটু বেকায়দায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র এসে বললো যে তারা একটা ঘোষণা দেবে, প্রোক্লেমেশন করবে, আমাকেও সেখানে থাকতে হবে। বেকায়দায় থাকার বাস্তব প্রমাণ পাওয়া যায় প্রোক্লেমেশন প্রশ্নে, যার জন্য হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বৈষম্য বিরোধীরাও অংশ নেয়। তবে সেদিনও হয়নি কোনো স্পষ্ট ঘোষণা, তবে সবশেষ আশ্বাস নিয়ে ফিরেছেন সমন্বয়করা। তবে সব থেকে বেশি চাপ দিচ্ছে জাতীয় নির্বাচন। এই নিয়ে যখন তুঙ্গে আলোচনা, তখন দেশের ভেতর যেন কারণে অকারণে উত্তপ্ত হচ্ছে, যার সর্বশেষ উদাহরণ হতে পারে পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলা, এবং হামলার প্রতিবাদ করতে গেলে পুলিশ মারবকি হয় বাম সংগঠনগুলোর দিকে, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম কাণ্ড, যেখানে জুলাই আগস্টে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের করা হামলার ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলার ছবি। সময় যত বাড়ছে, সব মিলিয়ে সরকারের উপর চাপও যেন ততই বাড়ছে। এখন দেখার বিষয় সেই চাপ কিভাবে অতিক্রম করে ডক্টর ইউনূসের সরকার। জাতিসংঘের 3 সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন। গত 14 জানুয়ারি বাংলাদেশ সফরে এসছেন। নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন, এবং ম্যারাথন সরকারের বিভিন্ন সংস্থার সাথে ম্যারাথন বৈঠক করছেন তারা, এবং তারা 10 দিনের সফরে বাংলাদেশে আছেন। আগামী 23 জানুয়ারি পর্যন্ত জাতিসংঘের 3 সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আছেন। এই প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। তারই অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও জাতিসংঘের এই প্রতিনিধি দলটি বৈঠক করবেন। এই বৈঠকটি কেন? যখন বাংলাদেশে আওয়ামী লীগ বয়কট, আওয়ামী লীগ বর্জন এমন ধোয়া তুলছে বর্তমান দখলদার ইউনূস সরকার এবং ছাত্র সমন্বয়ক, যে জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বৈঠক করবেন। এখনো বৈঠকের দিনক্ষণ সময় জানা যায়নি, বা বৈঠকে কারা অংশ নেবে সেটিও জানা যায়নি, কিন্তু বৈঠক করবার আগ্রহ প্রকাশ করেছেন। এটি আসলে কি বার্তা দেয়?
এটি দুর্দান্ত একটি বার্তা দেয়, কারণ আওয়ামী লীগ আসলে মানসিকভাবে ফিরেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে যে পরিবেশ পরিস্থিতি ছিল, বাংলাদেশের জনগণের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি ছিল, বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি ছিল, এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যেও যে মন মানসিকতা ছিল, সেই মন মানসিকতা থেকে এখন কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে মানসিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে তারা কিন্তু ফিরেছে। এই জায়গায় এই পর্যায়ে এসে জাতিসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করতে চাইছে। এটি কি তাহলে আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটি প্রথম প্রচেষ্টা? আমি কিন্তু এটিকে সেভাবেই দেখছি। কারণ সারা বিশ্ব, ভারত বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, যুক্তরাজ্য বলুন, রাশিয়া বলুন, চীন বলুন, প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে চিন্তা করতে পারে না, বা বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে চিন্তা করতে পারে না। তো সেই জায়গায় জাতিসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করবে, এটি যথেষ্ট ইতিবাচক। যেখানে ইউনূস সরকার বর্জন, বয়কট এবং তাদের সাঙ্গপাঙ্গরা বলছে, এমনকি এই যে গতকালকে হাসনাত আব্দুল্লাহ, এই যে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক দলের যে আহ্বায়ক, তিনি বললেন কি, যে হয় আওয়ামী লীগ থাকবে না হয়তো আমরা থাকবো। তোমরা 2 দিনের বৈরাগী ভাতের অন্য ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে। আওয়ামী লীগ কত পুরনো একটি দল, 75 বছরের পুরনো একটি দল, সেই দল থাকবে আর না হয়তো তোমরা থাকবা। 2 দিনের ইতিহাস, 2 দিনের ঘৃণ্য ইতিহাস। আর আওয়ামী লীগ কি ঠুনকো? আওয়ামী লীগ কি হঠাৎ গজিয়ে উঠেছে? 75 বছরের প্রতি পরতে পরতে আওয়ামী লীগের ঐতিহ্য আছে, ইতিহাস আছে। আওয়ামী লীগের যে 75 বছরের ইতিবাচক ইতিহাস, সেই ইতিহাস 2 দিনের বৈরাগীকে এক হাসনাত আব্দুল্লাহর কথায় মুছে যাবে না যে আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকবো। তোমাদের দরকার নেই, তোমাদের এই বাংলাদেশের জন্য কোনো অবদান নেই, সেই জায়গায় তোমাদের দরকার নেই। আমি যেটি বলছি যে জাতিসংঘের সাথে বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বলে আমরা প্রত্যাশা করব, বা প্রত্যাশা করতেই পারি। কারণ কোনো রাষ্ট্র সরাসরি না এসে একটি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রসংঘ, সেই রাষ্ট্রসংঘের মাধ্যমে প্রথম বৈঠক, না ভারতের সাথে, না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, বা না অন্য কোনো দেশের সাথে, সেই বৈঠকটি অবশ্যই ইতিবাচক এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা দেবে। কিন্তু আর আমি বলবো যে যে দেশগুলো চাইছে যে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক, রাজনীতিতে ফিরুক, তাদেরও এটি একটি কৌশল। রাষ্ট্রসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করুক প্রথম। আর এই যে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ কার কথায় চলবে? মোহাম্মদ ইউনূসের কথায় চলবে? মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে বাদ করে দেবে, বানচাল করে দেবে, কিন্তু জাতিসংঘ তো বাদ করে দেবে না, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তো বাদ করে দেবে না। আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘে সবচেয়ে বড় প্রভাব রাখা একটি দেশ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পয়সায় কিন্তু জাতিসংঘ চলে। জাতিসংঘের সনদ অনুযায়ী 22% বাজেট মার্কিন যুক্তরাষ্ট্র দেয়। জাতিসংঘ শান্তি মিশনে 28.5% বাজেট মার্কিন যুক্তরাষ্ট্র দেয়। তো সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবে না, আমার কথা ইউনূসের কথা শুনবে? শুনবে না। কাজেই আওয়ামী লীগের সঙ্গে যে জাতিসংঘের বৈঠক হতে যাচ্ছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক, এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার এটি হোক প্রথম পদক্ষেপ। প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশের অর্থনীতির জন্য ব্যাপক ভূমিকা রাখে। বলতে গেলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড তারাই। তারা বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে অসীম ভূমিকা রাখে, এবং বাংলাদেশকে আরো উন্নয়ন থেকে উন্নতর করার জন্য তাদের ভূমিকা মানে এভাবে বলে শেষ করা যাবে না। এই 24-এর আন্দোলনেও আমাদের প্রবাসী ভাই বোনদের অনেক অবদান আছে, অনেক ভূমিকা আছে। তারা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে 24-এর আন্দোলন আরো অনেক বেগবান হয়েছে অতি অল্প সময়ে। তাদেরকে যে আশা দেওয়া হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল, বিশ্বাস দেওয়া হয়েছিল, তারা সেটা আজ পাচ্ছে না। যেটা আমরা জীবনে দেখি নাই, অতীতের সরকারের আমলে যে বিষয়গুলো, যে কাজগুলো হয় নাই, সেই কাজগুলো এখন হইতেছে। এয়ারপোর্টে প্রবাসী ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করা হইতেছে, এবং তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হইতেছে, তাদেরই ক্ষমা চাইতে হইতেছে, এবং তাদেরকে আরো মানে সুযোগ সুবিধা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিপরীতে তাদের উপর আবার নতুন করে আবগারি শুল্ক, যে বিমানের টিকিট, সেখানে আরো আবগারি শুল্ক বৃদ্ধি করা হইতেছে। সেই আওয়ামী লীগ সরকারের আমলে প্রবাসী ভাই বোনদের রিমিটেন্সের উপর 2.5% প্রণোদনা দিছিল। এখন সেটা আছে কি নাই সেটাও জানি না। একজন উপদেষ্টার মুখে অবশ্য শুনছিলাম যে প্রণোদনার কোনো দরকার নাই। তাহলে কি হলো? আমাদের প্রবাসী ভাই বোনেরা কি প্রতারণার শিকার হলো? বর্তমান সরকার কি তাদের থেকে মুখ সরে নিল? আমি একটু এই আবগারি শুল্কের বিষয়টা আপনাদেরকে পড়ে শোনাই। আকাশপথে ভ্রমণের কর দেশের অভ্যন্তরে আগে ছিল 500 টাকা, এখন হয়েছে 700 টাকা, 200 টাকা বৃদ্ধি করছে। দেশের অভ্যন্তরে বলতে আপনি ধরেন ঢাকা থেকে বগুড়া গেলেন বা ঢাকা থেকে সিলেট যেতেছেন বিমানে করে, সেখানে আবগারি কর সেটা আগে 500 ছিল, এখন 200 টাকা বেড়ে 700 টাকা করছে। সার্কভুক্ত দেশগুলো সেখানে আগে ছিল 500 টাকা, এখন হচ্ছে 1000 টাকা, ডবল হয়ে গেছে। এশিয়া মহাদেশের যে বিভিন্ন দেশ আছে, সে দেশে আগে
আবগারি কর ছিল 2000 টাকা, এখন 500 টাকা বৃদ্ধি করে 2500 টাকা করা হয়েছে। আমেরিকা সহ অন্য দেশ আগে ছিল 3000 টাকা, এখন 4000 টাকা, 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। মানে সার্কভুক্ত দেশ বাদে আমেরিকার যে দেশগুলো, সেই দেশে আমেরিকা সহ অন্য দেশগুলোতে আপনি 3000 টাকা আগে আবগারি শুল্ক দিচ্ছেন, এখন 4000 টাকা দিতে হবে। তাহলে আমরা বারবার শুনেছিলাম 5ই আগস্টের পর থেকে যে প্রবাসীদের জন্য এই করবে সেই করবে, প্রবাসীরা অনেক খুশি হলো, দেশের সাধারণ মানুষও খুশি হলো তাদের জন্য। আমরা অতীতে নানান কথা শুনছি, অতীতের সরকার আমলে যে প্রবাসীরা তাদের ন্যায্য সম্মান পায় না, এয়ারপোর্টে হেনস্থার শিকার হয়, নানান ধরনের আমরা কথা শুনছি। কিন্তু এই 24-এর আন্দোলনে প্রবাসীদের ভূমিকা এবং এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পরে প্রবাসীদের যে আশ্বাস দিয়েছিল, আমরা আশ্বস্ত হয়েছিলাম দেশের মানুষ যে হ্যাঁ, প্রবাসীরা হয়তোবা এবার একটু ভালো পর্যায়ে যাবে, তাদের প্রাপ্য সম্মানটা পাবে। তারা প্রাপ্য সম্মান পাচ্ছে তো, এয়ারপোর্টে রক্তাক্ত হচ্ছে, আবার মাপ ক্ষমা চাইতে হচ্ছে, আবার জরিমানা দিতে হইতেছে, করও বৃদ্ধি করছে তাদের উপর। মানে কেমন হলো না যে তোমাকে আশ্বাস দিলাম, ভরসা দিলাম, পরিশেষে মানে আরো নিম্নগামী করলাম। এটাই তো আমি মানে এই বিষয় নিয়ে বেশি কথা বলারও ইচ্ছে থাকে না। আপনি যখন একটা মানুষকে বা একটা গোষ্ঠীকে আস্থা দিবেন, মানে একটু আশা দিবেন যে এই করবো সেই করবো, সেটা পূরণ না হলে আলাদা বিষয়। কিন্তু যদি হিতে বিপরীত হয়, যে আপনি বললেন যে আপনাদের এই সুবিধা হবে, আপনারা প্রাপ্য সম্মান পাবেন, আপনাদেরকে ছাড় বলা হবে, আপনারা রেমিটেন্স যোদ্ধা, তার বিপরীত হইতেছে এয়ারপোর্টে তাদেরকে মারধর করা, রক্তাক্তর ঘটনা ঘটতেছে, তাদের উপর কর আরোপ করা হইতেছে আরো বেশি, 500 থেকে 1000, 500 থেকে 700, 3000 থেকে 4000। মানে কি, আমি কয়েকজনের মন্তব্য পড়ে ভিডিওটা শেষ করব। এমডি মাহবুব লিখেছেন, ভাই আমাদের দেশের সরকার প্রবাসীদের জন্য 2টা জিনিস রাখছে, একটা হাতে হেরিকেন আর একটা বাস। এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। চাইলাম কি আর হইল কি। লুৎফর রহমান লিখেছেন, এই সরকার সব জিনিসের দাম বাড়াচ্ছে, আরো বাড়বে, এটাই আমাদের বাংলাদেশ। মানুষের বিশ্বাসটা কোন দিকে যাচ্ছে। মির্জা আলী তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ আন্দোলনের লাল স্বাধীনতা। আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। ইতিমধ্যে আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসার ঘোষণা দিয়েছে, আপনারা জানেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে বিবিসি বাংলায় বাহাউদ্দিন নাসিম, সন্ত্রাসী বাহাউদ্দিন নাসিম, মানুষ খুনি বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলায় বলছে যে ইউনূস সরকারের পতনের দাবিতে, বর্তমান এই সরকারের পতনের দাবিতে, এই সরকার নাকি অগণতান্ত্রিক, এই সরকার নাকি হচ্ছে ফ্যাসিস্ট, ইউনূস সরকারের পতনের দাবিতে সামনে হরতালের মতো কঠোর কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। বিএনপি, জামাত সহ যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, ইভেন এই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার, আমি সমস্ত রাজনৈতিক দলগুলো এখন রাষ্ট্র ক্ষমতায় আছে বলে আমি ধরে নিব। কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের পরে পুরো জাতির ঐক্যমতের মধ্য দিয়ে এই ইউনূস সরকার রাষ্ট্র ক্ষমতায় এসছে। সুতরাং আমি ধরে নিচ্ছি সমস্ত বাংলাদেশের মানুষই দেখেছে। এখন এই মুহূর্তে হাসিনার পতিত আওয়ামী লীগ, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, তারা ঘোষণা দিচ্ছে যে আগামীতে এই ইউনূস সরকারের পতনের দাবিতে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের 64 জেলায় একসাথে হরতালের মতো কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের হরতাল মানে কি আপনারা জানেন? বছরের পর বছর আপনারা হরতাল দেখেছেন আওয়ামী লীগের। তাহলে এই হরতালকে প্রতিরোধ করার জন্য, আওয়ামী লীগের এই খুনিদেরকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই বাংলাদেশের জমিনে ফিরে আসতে না দেওয়ার জন্য বাংলাদেশের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, মান্না সাহেবের দল, সাকি সাহেবের দল, এরপরে এই যে ছাত্র, শ্রমিক, জনতা, ছাত্রদের যারা আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, প্রত্যেকের এদের প্রস্তুতি কতটুকু আছে যে আওয়ামী লীগকে ব্যাক করতে যাচ্ছে, হরতাল দিতে যাচ্ছে, এই সরকারের পতন ঘটাতে চাচ্ছে? তাহলে তাদের পরিস্থিতি কি? ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতারা, এম আরাফাত, এরপরে হচ্ছে ওই যে নিজুম মজুমদার, তারা বলছে বিচার তো দূরের কথা, অনেকের লাশও খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই সমস্ত বিষয়ে বর্তমান রাজনৈতিক দলগুলো আসলে তাদের ঐক্যমতের জায়গাটা কতটুকু, তারা তাদের ঐক্যের জায়গায় কতটুকু পৌঁছে পারছে, তারা কতটুকু তাদের জায়গায় তারা এখন ঐক্যমত আছে। এখন তারা যদি বিচ্ছিন্নভাবে থাকে, তারা যদি ঐক্য গড়ে না তুলে, অদূর ভবিষ্যতে এই প্রকৃত ফ্যাসিস্ট স্বৈরাচার, এই খুনি হাসিনা আওয়ামী লীগ ব্যাক করলে এই বিএনপির পরিস্থিতি কি হবে, এই জামাতের পরিস্থিতি কি হবে, এই ছাত্র জনতার পরিস্থিতি কি হবে, এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের অবস্থান কি হবে ভেবে দেখেছেন? আসুন দল মত নির্বিশেষে এই প্রকৃত আওয়ামী লীগ, ফ্যাসিস্ট খুনি হাসিনা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য গড়ে তুলবে এবং অন্তর্বর্তীকালীন সরকারি ডক্টর ইউনূসের নেতৃত্বে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবে, জুলাইয়ের প্রোক্লামেশন ঘোষণা করবে এবং কিভাবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে একই সুতায় বেঁধে রাখা যায় তার জন্য কাজ করবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি। বাহাউদ্দিন নাসিমের স্বপ্ন, হাসিনার স্বপ্ন যে তারা চট করে ঢুকে পড়বে, আমরা খপ করে ধরে তাদেরকে জেলের মধ্যে ঢুকানোর জন্য আমরা প্রস্তুতি নেই এবং আমরা ঐক্যবদ্ধ থাকি। মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন, HRW। দর্শক, হিউম্যান রাইটস ওয়াচ তার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে এই আহ্বান জানিয়েছে। কেন, কোন প্রেক্ষাপটে?
তারা বলছে যে শেখ হাসিনার সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আবার ইউনূস সরকার যাতে নানা ক্ষেত্রে সংস্কার করছে, সেই সংস্কারের ক্ষেত্রে যাতে বাংলাদেশের নির্যাতন বন্ধ হয় স্থায়ীভাবে, তার জন্য একটা স্থায়ী সংস্কার, উপযুক্ত সংস্কার তারা চেয়েছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে। পাশাপাশি তার আমলে মানবাধিকার লঙ্ঘনের সংস্কার ও জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু নির্যাতন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন, ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আন্তর্জাতিক। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি হচ্ছে, তারা এই 18 জানুয়ারি নিয়ে তাদের পরিকল্পনাটা তারা কিভাবে আগাচ্ছে এইগুলো নিয়ে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। তাদের রাজপথের অনেক ঘটনাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, তাদের নেতাকর্মীদের বক্তব্য, এইসবের পক্ষে বিপক্ষে সবার কথাগুলো দেখিয়েছি। দর্শক শুধু এত করে আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।